শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী ভালো আছেন সকলে। শুরুতে যারা লাইভে যুক্ত হবেন, লাইভটি কি দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? দয়া করে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আবার বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইভটিকে দেখতে পাচ্ছেন বা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। আমি একটু কালক্ষেপণ করবো, আশাবাদী যারা লাইভে যুক্ত হবার এর মধ্যে যুক্ত হয়ে যাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্রুত একটু কমেন্ট করি। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করি যে যারা লাইভে যুক্ত হয়েছে, আমরা লাইভটিকে দেখতে পাচ্ছি, আমরা কি কথা শুনতে পাচ্ছি, প্লিজ একটু আমরা কমেন্ট করে জানাই আর কি। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। আশাবাদী আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। ওকে, ফাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোপূর্বে আমরা 7টা ক্লাস নিয়েছি, যে 7টা ক্লাসের আমরা 4টা নিয়েছি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের উপরে। আশা করি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। তাছাড়া আমি ছোট কিছু কিছু ভিডিও অভ্যুদয়ের ইতিহাসের সংক্রান্ত এগুলো কিন্তু পোস্ট করেছে আমার পেজে, বন্ধন স্যারের জ্ঞানগৃহ প্রাইভেট সেন্টার পেজে। তাছাড়া সংবিধানের উপরে 3টা ক্লাস নিয়েছি। আমাদের কিছু অনুচ্ছেদ পড়া বাকি আছে, সেটার উপরে আবার একটা ছোট্ট ভিডিও আমি দিয়ে দিব। বাদ বাকি যে অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলোর উপরে আজকে আমরা মূলত আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে এবং আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রাচীন বাংলার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মূলত 606 খ্রিস্টাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ এই সময় পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাস বলে গণ্য করি। আমরা 606 থেকে 1204 পর্যন্ত আমরা আলোচনা করব আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করছেন। আমি ভালো আছি, আশাবাদী আপনারা সকলে ভালো আছেন, মঙ্গল মতো আছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিতে চাই। ওকে, ফাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়ব 606 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত।
আর এই প্রাচীন বাংলার ইতিহাসে আমরা যে জিনিসগুলো পড়ব, যে বিষয়গুলো আমরা আলোচনা করব, তার আগে সবচেয়ে প্রথম আমরা যদি একটা সিরিয়াল করে নেই, আমরা জনপদ আলোচনা করব, আমরা আলোচনা করব বাঙালি জাতির উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব প্রাচীন বাংলার সীমানা নিয়ে, আমরা বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ককে নিয়ে আলোচনা করব, শশাঙ্কের পরে আলোচনা করব আমরা মাৎস্য ন্যায় নিয়ে, মাৎস্য ন্যায়ের পরে আমরা আলোচনা করব পাল বংশ, আমরা আলোচনা করব সেন বংশ, এবং আমরা ৮ নাম্বার টপিক যেটা আলোচনা করব সেটি হচ্ছে বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার, সহজে বলতে গেলে বখতিয়ার খলজি, বখতিয়ার খলজি। এই ৮টি টপিক যদি আমরা আলোচনা করতে পারি প্রাচীন বাংলা থেকে, আশাবাদী আমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। এবং ইতিহাস অনেকের কাছে খুব বোরিং একটি সাবজেক্ট, কিন্তু আসুন না ক্লাস করি না, দেখি না আজকের পরে বা এই ক্লাসের পরে আর কোনো সমস্যা থাকে কিনা, বোরিংনেসটা আর থাকে কিনা, সে জায়গাটা আমরা দেখি। একজন কমেন্ট করেছে সংবিধান নিয়ে আর ক্লাস হবে না। হ্যাঁ হবে, আমি কি বললাম, আর কয়েকটা অনুচ্ছেদ আছে, সেটার উপরে একটা ভিডিও আমি কি করে দিব, পোস্ট করে দিব। আমি বলিনি যে হবে না, এটা বলিনি, আমি শুরুতেই বলেছি হ্যাঁ হবে আর কি। আর আরেকটা বিষয়, অনেকে আমাকে বলেছেন যে অনেকটা মিস করেছে আপনাকে। হ্যাঁ বন্ধুরা, আসলে আমার বাহিরে কিছু শিডিউল ছিল, যে শিডিউলের কারণে আমি ক্লাস নিতে পারিনি আর কি, দুঃখিত। বাট এখন আবার কন্টিনিউ করব, আপনাদের সাথে আমি আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জনপদ নিয়ে আলোচনা করব। যে ভূখণ্ডকে আজকে আমরা বাংলাদেশ বলছি বা ইতিপূর্বে বাংলা বলেছি, একদিনে এই ভূখণ্ডটা কিন্তু বাংলা ছিল না। প্রাচীনকালে এই ভূখণ্ডের নাম কিন্তু বাংলা ছিল না। বাংলা বলতে সাধারণত আমরা বুঝে থাকি আজকে আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাইরেও ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের পশ্চিমবঙ্গ এবং আমাদের যেটা বাংলাদেশ আজকে, এই নিয়েই ছিল প্রাচীনকালে কিন্তু বাংলা। ঠিক আছে, আজকে ভারতের পশ্চিমবঙ্গ এবং আমরা বলছি এই বাংলাদেশ মিলে প্রাচীনকালে ছিল বাংলা। আপনারা সবাই জানেন 1947 সালে একটা বাংলা চলে যায় ভারতের সাথে, একটা বাংলা চলে আসে পাকিস্তানের সাথে। ঠিক আছে, এবং পাকিস্তানের কাছ থেকে এ বাংলা বাংলাদেশ নাম ধারণ করে আমরা দেখতে পেয়েছি স্বাধীন হয়েছে 1971 সালে। কিন্তু প্রাচীনকালে বাংলা বলতে, আবারও বলে দেই, আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলটাকে বোঝানো হতো। তো প্রাচীন বাংলার সীমানাটা কি ছিল একটু দেখি। তাহলে আমি যদি এই জায়গাটাকে মেনশন করে নেই, ধরে নিলাম এটা পশ্চিমবঙ্গ, তাই কি না? তাহলে এই জায়গাটাও তো তখন কার মধ্যে ছিল? বাংলার মধ্যে ছিল। আজকের দিনে হয়তো আমরা এসে বলি বাংলাদেশের পশ্চিমে কি আছে, আপনারা চট করে বলে বসেন বাংলাদেশের পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ। কিন্তু যখন এই পশ্চিমবঙ্গটাও আমাদের মধ্যে ছিল, তখন তাহলে বাংলার পশ্চিমে কি ছিল? মনে রাখতে হবে, প্রাচীন বাংলার পশ্চিমে ছিল রাজমহল। প্রাচীন বাংলার পশ্চিমে কি ছিল? আমরা বলবো রাজমহল। তাহলে বুঝতে পেরেছেন আশাবাদী যে আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এই টোটালটা মিলেই ছিল প্রাচীনকালে বাংলা। আর আমি এটাও বলেছি বাংলা বলে কোনো কথা ছিল না, এই অঞ্চল একাধিক জনপদে কি ছিল? জনপদে বিভক্ত ছিল। তো যাই হোক, সে জনপদগুলো একত্র হয়ে তো বাংলা হয়েছে। তো সেই বাংলার পশ্চিমে ছিল রাজমহল। মনে থাকবে, আজকের দিনে কিন্তু বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, কিন্তু প্রাচীন বাংলার পশ্চিমে ছিল রাজমহল। উত্তরে কি ছিল আসেন দেখি। উত্তরে ছিল মূলত শিলংয়ের মালভূমি।
শিলং এর মালভূমি ছিল উত্তরে, এছাড়া ছিল নেপালের তরাই অঞ্চল। নেপালের তরাই অঞ্চল বিখ্যাত একটি অঞ্চল, নেপালের তরাই অঞ্চল। তার কারণ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এই নেপালের তরাই অঞ্চলে। তাহলে উত্তরে ছিল শিলং এর মালভূমি, নেপালের তরাই অঞ্চল। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পশ্চিমে দেখতে পেয়েছেন রাজমহল, উত্তরে শিলং এর মালভূমি, নেপালের তরাই অঞ্চল। এবং আমাদের পশ্চিম দিকে আজকে যেটা আমরা বলে থাকি ত্রিপুরা, ভারতের কি বলে থাকি ত্রিপুরা, তো পশ্চিমে মূলত ছিল এই ত্রিপুরা, এই অঞ্চলটাই ছিল। এবং দক্ষিণে আজও বঙ্গোপসাগর আছে, তখনও দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর ছিল। তাহলে বাংলা বলতে আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গকে আমরা বুঝে থাকি। আর সে সময় বাংলার পশ্চিমে ছিল রাজমহল, উত্তরে ছিল নেপালের তরাই অঞ্চল এবং বলেছি শিলং এর মালভূমি, পূর্বে ত্রিপুরা তো বলেই বসলাম, আর দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর ছিল। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে আমি আপনাদেরকে কি প্রাচীন বাংলার সীমানাটা বোঝাতে পেরেছি? যারা লাইভে আছেন প্রায় 194 পূর্বে ত্রিপুরা বলেছি, পূর্বে কি বলেছি ত্রিপুরা। তো যারা লাইভে যুক্ত আছেন আপনারা কি প্রাচীন বাংলার সীমানাটা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে আপনারা আমাকে জানান। আপনারা কি প্রাচীন বাংলার সীমানা কোনটা ছিল বুঝতে পেরেছেন? আমি বারে বারে বলছি যে আজকের বাংলাদেশ এবং ভারতের আজকে যেটা পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলেই ছিল প্রাচীনকালে বাংলা। তো আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করুন যে কোনো অসুবিধা আছে কিনা সীমানা বুঝতে, আমাকে একটু জানান। এখানে প্রায় আমাকে কমেন্ট করেছেন আপনারা যে জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা প্রাচীন বাংলার সীমানা একটা টপিক শেষ করে ফেললাম। সবসময় মনে রাখবেন পশ্চিমে কি ছিল, মনে রাখতে হবে পশ্চিমে ছিল আমাদের রাজমহল, উত্তরে ছিল শিলং এর মালভূমি এবং নেপালের তরাই অঞ্চল, যে নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধ জন্ম নিয়েছিলেন। পূর্বে ত্রিপুরার কথা বলেছি, আর দক্ষিণে এখনো বঙ্গোপসাগর তখনও। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ওকে, আর কমেন্ট আপনাদের করতে হবে না সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা যে জায়গাটাতে চলে যেতে চাই, যে অংশে আমরা এখন চলে যেতে চাই, ওকে ফাইন, জনপদ। তাহলে আমি আবার বলতে চাই যে প্রাচীনকালে বাংলা বলে কোনো কথা ছিল না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনপদ ছিল। আপনারা বুঝতে পারছেন এটা পশ্চিমাঞ্চল, মাথার উপরটা উত্তরাঞ্চল, এটা পূর্বাঞ্চল এবং এটা দক্ষিণাঞ্চল। হ্যাঁ, 4টা অঞ্চলে বিভক্ত ছিল বাংলা। তো আমাদের এই যে আমি যদি এখান থেকে একটা দাগ টেনে দেই, দাগ টেনে দিলে হচ্ছে কি আজকের এটা কিন্তু সিলেট বিভাগ, আজকের এটা কি বিভাগ? সিলেট বিভাগ। আর এটা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম আমরা কিন্তু বুঝে থাকি। তো মনে রাখতে হবে প্রাচীনকালে আমাদের পুরো এই যে দক্ষিণ এবং যে পূর্ব সাইডটা, পুরো আমাদের দক্ষিণ পূর্ব যে সাইডটা, প্রাচীনকালে এটা ছিল আমাদের হরিকেল জনপদ। অর্থাৎ বরাবর আমাদের এই ম্যাপের পুরো এই অংশটা ছিল মূলত হরিকেল জনপদ। ঠিক আছে, আমি তাহলে একটু লিখে রাখি এখানে যে প্রাচীনকালে এই অঞ্চলকে কি বলা হতো? এই অঞ্চলকে হরিকেল বলা হতো। তাহলে প্রাচীনকালে বাংলা বলে কিন্তু কোনো দেশ ছিল না। আমি আবারও বলে দিই, বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। আমাদের পূর্ব সাইডে ছিল মূলত হরিকেল জনপদ। আজকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল, এই পুরো সাইডটা ছিল হরিকেল জনপদ। পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে রাঙামাটি কোন জনপদ ছিল প্রাচীনকালে, অবভিয়াসলি হরিকেল। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম বা সিলেট অঞ্চল, এগুলো প্রাচীনকালে ছিল
হরিকেল। তাহলে সবচেয়ে পূর্বের জনপদ কোনটা বলবো? হরিকেল জনপদ। ক্লিয়ার? সবচেয়ে পূর্বে কোন জনপদ আছে? সবচেয়ে পূর্বে আছে হরিকেল জনপদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্ট করছেন, হয়তো পরে এসেছেন। আমি সংবিধান নিয়ে একটি কথা বলেছি ক্লাসের আগে, রিভিউ দেখলে বুঝতে পারবেন। তাহলে সবচেয়ে পূর্বে কোন জনপদ ছিল? আপনারা বলবেন সবচেয়ে পূর্বে ছিল হরিকেল জনপদ। ক্লিয়ার? সবচেয়ে পূর্বে কোন জনপদ? হরিকেল। চট্টগ্রাম কোন জনপদ? হরিকেল। রাঙামাটি, বান্দরবান, হরিকেল। সিলেট কোন জনপদ? হরিকেল। মনের মধ্যে একদম গেঁথে নেন যে আপনার ডান হাতে ম্যাপের ডান পাশ মানে পূর্ব পাশ, পুরো পূর্বটা জুড়ে ছিল হরিকেল জনপদ। আসেন হরিকেলের একটু অপারেশন করি, ওর পেটটা একটু কাটি। হরিকেলের পেট আমি কি করে দিলাম? কেটে দিলাম। হরিকেলের পেট কাটলে আমরা দেখতে পাই এই অঞ্চল আজকের কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী। মনে রাখতে হবে প্রাচীনকালে এই কুমিল্লা নোয়াখালী দুটাই সমান, দুটাই কাছাকাছি, দুটাই একত্র, দুটাই সমান থেকে সমতট। এই কুমিল্লা নোয়াখালী অঞ্চলটা ছিল প্রাচীনকালে আমরা বলবো সমতট জনপদ। কুমিল্লা নোয়াখালীকে একত্রে কি বলা হতো? সমতট। সমতট বলতে বোঝেন কুমিল্লা নোয়াখালী, চট্টগ্রাম বলতে বোঝেন হরিকেল, সিলেট বলতে বোঝেন হরিকেল। কুমিল্লা নোয়াখালী আমি বলেছি সমতট, কুমিল্লা নোয়াখালী প্রাচীনকালে ছিল সমতট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই জায়গাটাতে রয়েছে কিন্তু আমাদের ময়মনসিংহ, আমাদের এই অঞ্চলটা রয়েছে ঢাকা, এবং আমাদের এই অঞ্চলটা রয়েছে ফরিদপুর। এই যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, এই যে জোনটা বা এই যে অঞ্চলটা, এই ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, এই অঞ্চলটা প্রাচীনকালে ছিল বঙ্গ জনপদ। প্রাচীনকালে কোন জনপদ? বঙ্গ। তাহলে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এটা প্রাচীনকালে কোন জনপদ ছিল? বঙ্গ। অনেক সময় প্রশ্ন এসেছে আমাদের রাজধানী ঢাকা প্রাচীনকালে কোন জনপদ ছিল? বঙ্গ জনপদ। ফরিদপুরের অংশ বিশেষ বঙ্গ জনপদ, ময়মনসিংহ বঙ্গ জনপদ। মনে থাকবে সিলেট হরিকেল, কুমিল্লা নোয়াখালী দুটাই সমান, সমতট। কুমিল্লা নোয়াখালী সমতট। ঢাকা বলেছি কিন্তু আমি বঙ্গ, ফরিদপুর বা ময়মনসিংহকে আমি বলেছি বঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জায়গাতে চলে যেতে চাই, উত্তরবঙ্গে চলে আসতে চাই। কোন বঙ্গ? আমাদের উত্তরবঙ্গে চলে আসতে চাই। আজকে রংপুর, দিনাজপুর, বগুড়া এগুলো রয়েছে মূলত উত্তরবঙ্গে, এবং এই উত্তরবঙ্গে প্রাচীনকালে ছিল পুন্ড্র জনপদ। কোন জনপদ? পুন্ড্র জনপদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তরবঙ্গে ছিল পুন্ড্র জনপদ, যেটা সবচেয়ে উত্তরের জনপদ। এর চেয়ে উত্তরে আর কোন জনপদ বাংলার ছিল না। সবচেয়ে উত্তরের জনপদ পুন্ড্র জনপদ, এবং পুন্ড্রর প্রথম অক্ষর প, আর প থেকে বলবো প্রাচীন। সবচেয়ে প্রাচীন জনপদ ছিল, আপনারা বলবেন পুন্ড্র জনপদ। সবচেয়ে প্রাচীন জনপদ আপনারা কি বলবেন? পুন্ড্র জনপদ। পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, যেটা আজকের মহাস্থানগড়। এবং যেহেতু সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র, সুতরাং পুন্ড্রের রাজধানী পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আমরা তাই তো বলে বসি বাংলার সবচেয়ে প্রাচীনতম স্থান পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। বাংলার সবচেয়ে প্রাচীনতম স্থান পুন্ড্রনগর, পুন্ড্রবর্ধন। এর চেয়ে প্রাচীন কোন স্থান বাংলাতে আর ঐতিহাসিক স্থান নেই। তাহলে সবচেয়ে উত্তরের জনপদ পুন্ড্র। আমরা বলেছি যে আমাদের সবচেয়ে প্রাচীন জনপদ কিন্তু পুন্ড্র। তাহলে যদি আপনাদের কাছে এখন একটা প্রশ্ন রাখি যে প্রাচীনকালে আমাদের ঢাকা কোন জনপদের অন্তর্গত ছিল, উত্তরটা কি হবে কমেন্ট করুন তো। প্রাচীনকালে আমাদের ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? একটু আমাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যারা লাইভে আমরা যুক্ত আছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্ন রেখেছি যে প্রাচীনকালে আমাদের যেটা
কি বলবো, ঢাকা, এই ঢাকা মূলত কোন জনপদে ছিল? প্লিজ একটু কমেন্ট করে আপনারা আমাকে জানান যে প্রাচীনকালে ঢাকা কোন জনপদে ছিল। ইয়েস, কমেন্ট আসছে কিন্তু বঙ্গ জনপদে ছিল। ঠিক আছে, কোন জনপদে ছিল? প্রাচীনকালে ঢাকা বঙ্গ জনপদে ছিল। আর দেখেন, সবচেয়ে প্রাচীন কিন্তু দেখলেন পুন্ড্র, বা সবচেয়ে উত্তরেও দেখেছেন পুন্ড্র, আর পূর্বে দেখে এসেছেন হরিকেল। সবচেয়ে পূর্বে হরিকেল আছে, উত্তরে আছে কিন্তু পুন্ড্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুন্ড্রের নিচে এসে আমরা আরেকটা জনপদ দেখতে পাই। আজকে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ, আমাদের রাজশাহী বিভাগের এই উত্তর পশ্চিম অংশে আছে বা ছিল বরেন্দ্র জনপদ। কোন জনপদ? বরেন্দ্র জনপদ। এই রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমটাকে বলা হতো বরেন্দ্র জনপদ। এবং পরীক্ষায় এত সিম্পল ভাবে আসলো না, আমরা সিম্পল ভাবে বলছি রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশকে বলে বরেন্দ্র, কিন্তু পরীক্ষাতে এভাবে দিল না। পরীক্ষাতে প্রশ্ন করলো এদিকটাতে রয়েছে গঙ্গা নদী। কি নদী? এদিকটাতে আছে গঙ্গা নদী, আর এদিকটাতে আছে করতোয়া নদী। যদি কখনো প্রশ্ন করে গঙ্গা করতোয়ার মধ্যবর্তী ভূমিটা কি নামে পরিচিত, আপনারা বলবেন বরেন্দ্র নামে। এই গঙ্গা এবং এই করতোয়া নদীর মধ্যবর্তী ভূমিটা কি নামে পরিচিত, আপনারা বলবেন বরেন্দ্র নামে পরিচিত। আবার যদি বলে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশকে কি বলা হতো, বরেন্দ্র বলা হতো। হ্যাঁ, তাহলে প্রাচীনকালে বরেন্দ্র বলতে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমকে বোঝানো হচ্ছে। এছাড়া গঙ্গা নদী এবং করতোয়া নদীর মধ্যবর্তী ভূমিটা হচ্ছে বরেন্দ্র। তাহলে উত্তরের নিচে, পুন্ড্রর নিচে ছিল কিন্তু বরেন্দ্র। এবার চলে আসেন চাপাই নবাবগঞ্জ। প্রাচীনকালে আজকের যেটা চাপাই, তারপরে আমরা বলবো মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া এবং চাপাই, এই অঞ্চলটা মিলে প্রাচীনকালে ছিল গৌড় জনপদ। এই অঞ্চলটা মিলে প্রাচীনকালে ছিল গৌড় জনপদ। তবে এই গৌড় জনপদে শুধু চাপাই নবাবগঞ্জটা আজকে বাংলাদেশের মধ্যে আছে। নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এগুলো কিন্তু চলে গিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে চাপাইয়ের পূর্ব নামটা কিন্তু গৌড়। আর গৌড় জনপদে কোন জেলাটা এখন শুধু আমরা দেখতে পাই? আমরা শুধু দেখতে পাই চাপাই নবাবগঞ্জ। প্রাচীনকালের গৌড় জনপদের অংশবিশেষ আমাদের চাপাই নবাবগঞ্জ। মনে থাকবে, চাপাই, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এ মিলে ছিল গৌড় জনপদ। মনে থাকবে। আর আজকের দিনে গৌড় জনপদে শুধু চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের মধ্যে রয়েছে। আপনারা ম্যাপের পুরো পূর্বটা দেখেছেন হরিকেল, হরিকেলের পেট কেটে কুমিল্লা, নোয়াখালী দুটোই সমান আমরা পেয়ে গিয়েছি। আমরা ময়মনসিংহ, ঢাকা, আমরা ফরিদপুর পেয়ে গিয়েছি বঙ্গ। উত্তরে দেখেছি পুন্ড্র, সবচেয়ে প্রাচীন বা উত্তরের জনপদ। পুন্ড্রের নিচে দেখেছি গঙ্গা, করতোয়ার মাঝে বরেন্দ্র। বরেন্দ্রের অপোজিটে দেখেছি চাপাই, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ এ মিলে ছিল কিন্তু গৌড় জনপদ। পরীক্ষাতে যদি আসে গৌড় জনপদের কোন অঞ্চলটা বাংলাদেশের মধ্যে এখন রয়েছে, কি কমেন্ট করবেন? কমেন্ট করুন তো, গৌড় জনপদের কোন অঞ্চলটা বর্তমান বাংলাদেশের মধ্যে আছে, একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আমি প্রশ্ন রেখেছি গৌড় জনপদের কোন অঞ্চলটা বর্তমান বাংলাদেশের মধ্যে রয়েছে। কমেন্ট কিন্তু আসছে চাপাই। ভেরি গুড। বড় করে লিখতে কষ্ট হলে খালি সিএনজি লেখেন। সিতে চাপাই, এনতে নবাব, জিতে গঞ্জ, সিএনজি, চাপাই নবাবগঞ্জ। আপনারা কিন্তু কমেন্ট করে বসেছেন যে চাপাই নবাবগঞ্জ এটা কিন্তু আমাদের প্রাচীন গৌড় জনপদের একটি অংশ। কারণ নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এগুলো চলে গিয়েছে কোথায়? এগুলো চলে গিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের ক্লাসে
আমরা যে জায়গাগুলোকে লক্ষ্য করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। তবে হ্যাঁ, প্রাচীন বাংলার ইতিহাস পড়তে চাইলে আমাদেরকে আগে প্রাচীন বাংলা সম্পর্কে সাম্যক কি থাকতে হবে, প্রাচীন বাংলা সম্পর্কে সাম্যক একটা ধারণা আমাদের থাকতে হবে, দেন তারপরে আমরা প্রাচীন বাংলা পড়তে পারবো ইতিহাস। আর আমি আগেই বলে নিলাম যে প্রাচীনকালে বাংলা বলে কোনো একক দেশ ছিল না, বিভিন্ন জনপদে এই অঞ্চলগুলো বিভক্ত ছিল। আর সীমানাতে দেখেছেন আজকের বাংলাদেশ এবং আজকের ভারতের পশ্চিমবঙ্গ এই মিলেই কিন্তু প্রাচীনকালে বাংলা ছিল, এবং এই জনপদগুলো কিন্তু এই অঞ্চলগুলোর মধ্যেই ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখতে পাবো আরেকটা জনপদ, রাঢ় জনপদ। যে রাঢ় জনপদকে ভাগীরথী নদীর পশ্চিম পারে ছিল মূলত রাঢ় জনপদ। এই রাঢ় জনপদ আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে আর পড়ে না। এই রাঢ় জনপদ পড়ে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে। ফলে কোন জনপদের অবস্থান আর আমাদের মাঝে নেই, আমরা বলি রাঢ় জনপদের অবস্থান এটা পশ্চিমবঙ্গে পড়ে গিয়েছে, কিন্তু এটা তো প্রাচীনকালে বাংলাতে ছিল, এটা পশ্চিমে আছে। এবং রাঢ় জনপদ যেহেতু আর আমার মধ্যে নাই, ওটা খুঁজেই পাওয়া যায় না, তাই তো রাঢ় জনপদের আরেকটা নাম আছে সূক্ষ্ম। মনে রাখতে হবে, রাঢ় জনপদের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো সূক্ষ্ম। মনে থাকবে, রাঢ় জনপদের অপর নাম সূক্ষ্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা যে জায়গাতে চলে যেতে চাই, আমাদের যে খুলনা বরিশাল অঞ্চল, আমাদের যে এই অঞ্চলটা হলো খুলনা বরিশাল অঞ্চল। এই খুলনা বরিশাল এই অঞ্চলে প্রাচীনকালে ছিল বাকেরগঞ্জ জনপদ। কোন জনপদ? বাকেরগঞ্জ জনপদ। খুলনা বরিশাল ছিল প্রাচীনকালে বাকেরগঞ্জ জনপদ। আর রাঢ় জনপদটা আমাদের বাংলাদেশের ভূখণ্ডে নাই, এটা পশ্চিমবঙ্গে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তখন তো বাংলা ছিল। তাহলে ভাগীরথী নদীর পশ্চিম পারে কোন জনপদ? রাঢ় জনপদ। খুলনা বরিশাল আমি বলেছি বাকেরগঞ্জ। ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বঙ্গ জনপদ। উত্তরবঙ্গ দেখেছেন পুন্ড্র জনপদ, সবচেয়ে প্রাচীন। তারপরে দেখেছেন সবচেয়ে পশ্চিমে ছিল গৌড় জনপদ, সর্বপশ্চিমে গৌড় জনপদ, যেখানে শুধু চাপাই দেখতে পেয়েছেন। আর দক্ষিণে এসে আপনারা দেখতে পেলেন খুলনা বরিশাল বাকেরগঞ্জ একটা জনপদ ছিল। বলা হয়ে থাকে বাংলা নাকি প্রাচীনকালে ষোড়শ জনপদে কি ছিল? বিভক্ত ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক পরে এসে মধ্যযুগে এসে বাংলার একজন স্বাধীন সুলতান, ওনার নাম ছিল ইলিয়াস শাহ। ওনার নাম কি ছিল? ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহ তিনি কি করেন? হ্যাঁ, তিনি সব জনপদগুলোকে একত্র করেন। সব জনপদগুলোকে একত্র করে তিনি বাঙ্গালা নামকরণ করেন। তাহলে আপনারা দেখতে পেয়েছেন সব জনপদগুলোকে একত্র করে ছিলেন, বাঙ্গালা নামকরণ করেছিলেন ইলিয়াস শাহ। এটা মধ্যযুগে এসে, তার মানে মধ্যযুগের আগ পর্যন্ত বা ইলিয়াস শাহর আগ পর্যন্ত এ বাংলা বলে কোনো কথা ছিল না। আমাদের এ দেশটা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। এই জনপদগুলোকে একত্র করেছেন ইলিয়াস শাহ। তিনি বাঙ্গালা নামের প্রচলন করলেন এবং কালের বিবর্তনে এই বাঙ্গালা বিকৃত প্রাপ্ত হতে হতে বাংলা হয়েছে। হ্যাঁ, বাঙ্গালা বিকৃত হতে হতে বাংলা হয়েছে। ইলিয়াস শাহর একটা উপাধিও আছে, শাহই বাঙ্গালা। শাহই বাঙ্গালা, কারণ ইলিয়াস শাহ সব জনপদগুলোকে একত্র করেছিলেন। আর প্রাচীনকালে আমরা এই বঙ্গ নামটা পেয়েছি, বঙ্গ নামটা দেখেছি ঋগ্বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। তো বেদের মধ্যে একটা ভাগ আছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদের ঐতরেয় গ্রন্থে, ঋগ্বেদের ঐতরেয় গ্রন্থে প্রথম আমরা এই বঙ্গ নামটা পেয়েছি। যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে বঙ্গ নামটা কোথায় প্রথম পেয়েছি, ঋগ্বেদের ঐতরেয় গ্রন্থে। ঋগ্বেদের ঐতরেয় গ্রন্থে প্রথম আমরা বঙ্গ নামটা পেয়েছি। আর একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, যে বাংলা, বাংলা যে একটা দেশ, বাংলাকে দেশবাচক হিসেবে প্রথম ব্যবহার করা হয়েছিল কোন গ্রন্থে জানেন? আইন-ই আকবরী গ্রন্থে। আইন-ই আকবরী গ্রন্থে। এই আইন-ই আকবরী গ্রন্থটা আবুল ফজলের,
আবুল ফজল। মুঘল সম্রাট আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। সেই আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বাংলা যে একটা দেশ, অর্থাৎ বাংলাকে দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছিল। কি সম্মান দেখানো হয়েছিল যে বাংলা যে একটা দেশ, এটা প্রথম উল্লেখ আছে এই আইনি আকবরী। বঙ্গ নামের উৎপত্তি বা বঙ্গ নামের উল্লেখ আছে ঋগ্বেদের ঐতরয় গ্রন্থে, আর বাংলাকে দেশবাচক হিসেবে প্রথম এই শব্দটা ব্যবহার করা হয়েছে আইনি আকবরী গ্রন্থে। তাহলে দেখতে পেয়েছেন যে আমাদের ইলিয়াস শাহর আগে পর্যন্ত বাংলা বলে কোনো কথা ছিল না, বিভিন্ন জনপদ ছিল। সব জনপদগুলোকে একত্র করলেন, বাঙ্গালা নামকরণ করলেন ইলিয়াস শাহ। সে বাঙ্গালা বিকৃত হতে হতে বাংলাদেশ হয়েছে। আর বঙ্গ নামটা অনেক আগে ঋগ্বেদের ঐতরয় গ্রন্থে দেখেছি। আর আবুল ফজল আকবরের সভাকবি, তিনি বাংলাকে সম্মান দিয়ে তার গ্রন্থে বাংলা যে একটা দেশ সেটা উল্লেখ করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছেন, এখন পর্যন্ত আমরা জনপদ পড়লাম, এখন পর্যন্ত বাংলার সীমানা পড়লাম। পড়াটা কি বুঝতে পেরেছেন? মাথাতে গিয়েছে? কোনো সমস্যা আছে কি? একটু কমেন্ট করুন না আমাকে। আমরা জনপদ বাংলার সীমানা শেষ করে ফেললাম, কোনো সমস্যা আছে থাকলে একটু আমাকে কমেন্ট করুন তো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। তাহলে আপনারা বঙ্গ নামটা পেয়েছেন ঋগ্বেদের ঐতরয় গ্রন্থে, আর আপনারা বাংলাকে দেশবাচক শব্দ হিসেবে প্রথম আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে দেখেছেন। ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সামারিটা তো নিতে হবে না, সামারিটা একটু ক্লাস দিলেই বুঝবেন, কারণ আমি এক কথা কিন্তু বারে বারে বলি, হ্যাঁ, যাতে আপনাদের মাথায় গেঁথে যায় পড়াটা। ঠিক আছে? ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী আপনাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন বোর্ডটা ক্লিন করব, আর বোর্ডটা ক্লিন করার সাথে সাথে আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেব। আপনারা প্লিজ সে প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু দেবেন, এবং আশাবাদী যে আপনারা উপকৃত হবেন আর কি। ঠিক আছে? তাহলে আমি একটু বোর্ডটা ক্লিন করি। তাহলে মোটামুটি সবাই আমাকে কমেন্ট করেছেন যে আপনারা বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করছেন আর কি। ঠিক আছে? ওকে ওকে ওকে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। রার জনপদ ছিল ভাগীরথী নদীর তীরে। পরি রার জনপদটা ছিল ভাগীরথী নদীর পশ্চিম পারে। ঠিক আছে? এখানে রাজীব হোসেন লিখেছে সহজ বিষয়, সংবিধানের ক্লাস কবে হবে? রাজীব, সংবিধানের তো ক্লাস নিয়েছি 3টা, পরে এসে ঢুকে তো কমেন্ট করা অপ্রাসঙ্গিক। আগে দেখতে হবে ক্লাসের শুরুতে আমি কি বলেছি। হ্যাঁ, মৌমাছির মতো উড়ে এসে বসে পরে কমেন্ট করা যাবে না রাজীব। আগে দেখতে হবে ক্লাসের শুরুতে আমি কি বলেছি সে বিষয়টা। আর আপনার কাছে যেটা সহজ বাবা, সবার কাছে সেটা সহজ না, নাও হতে পারে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, সংবিধান আরো বেশি সহজ। সংবিধানের যে 3টা ক্লাস করেছেন, মনোযোগ দিয়ে নোট করেছেন, আমার মনে হয় না সংবিধান তাদের কাছে আর কঠিন আছে। যারা পড়েছেন, আমার ইনস্ট্রাকশনটা ফলো করেছেন, আমার মনে হয় না সংবিধান কঠিন আছে তাদের কাছে। তাহলে আমরা এখন জনপদ নিয়ে বেশি না, 2টো প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিব, এবং এই 2টো প্রশ্ন শেষে আমরা জনপদ থেকে বেরিয়ে একটু বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আমরা কি করব, কথা বলবো। এবং একটা কথা বারে বারে বলি, প্রাচীন বাংলার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, লাস্ট 45 প্রিলিমিনারি পরীক্ষাতে প্রাচীন বাংলা থেকে প্রশ্ন পড়েনি। এবার 46 যারা প্রিলিমিনারি পরীক্ষা দেবে বিসিএস, তাদের জন্য কিন্তু প্রাচীন বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন আশাবাদী টাচ আপ হবে আর কি। ঠিক আছে? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বিষয় আমরা চন্দ্রদ্বীপ, বরিশালের প্রাচীন নামটা ছিল চন্দ্রদ্বীপ। হ্যাঁ, বরিশালের প্রাচীন নামটা ছিল চন্দ্রদ্বীপ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বরিশালের প্রাচীন নামটা মনে রাখতে হবে আপনাদেরকে, চন্দ্রদ্বীপ। তো আমি যদি এখন প্রশ্ন করি আপনাদের কাছে, প্রশ্নটি হলো যে বাংলার সবচেয়ে উত্তরের জনপদ কোনটা ছিল? প্লিজ একটু কমেন্ট করে জানান না, বাংলার সবচেয়ে উত্তরের জনপদ কোনটা ছিল? একটু কমেন্ট করে আমাকে জানান
যারা লাইভে যুক্ত আছেন আমাকে দয়া করে একটু কমেন্ট করুন যে বাংলার উত্তরের জনপদ কোনটা ছিল। ইয়েস, কমেন্ট এসেছে কিন্তু পুন্ড্র। আচ্ছা, এখানে তামান্না তামু লিখেছেন পুন্ড্র। আচ্ছা, জাহানারা খাতুন পুন্ড্র, আন্না রয় পুন্ড্র, আমরা দেখেছি শামসুন নাহার। আচ্ছা, আমাদের যে যশোর যে অঞ্চলগুলো, হ্যাঁ যশোর অঞ্চলগুলো আসলে মূলত আমাদের ওই বাকেরগঞ্জ জনপদের মধ্যেই ছিল। যশোর অঞ্চল বাকেরগঞ্জ, খুলনা বিভাগ বা বরিশাল এগুলো সবই ছিল বাকেরগঞ্জের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনারা আমাকে সবাই মিলে কিন্তু কমেন্ট করেছেন যে আমাদের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আমাদের উত্তরের জনপদ পুন্ড্র। ওকে, ডান। আমি একটা তথ্য পেলাম আপনাদের কাছে যে সবচেয়ে উত্তরের জনপদ কোনটা, পুন্ড্র। আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, সেটা হলো যে আমাদের যদি কখনো পরীক্ষাটা আসে কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলটা প্রাচীনকালে কোন জনপদ ছিল, এটা এবার একটু কমেন্ট করুন। কুমিল্লা নোয়াখালী এটা প্রাচীনকালে কোন জনপদ ছিল, এটা একটু আমাকে কমেন্ট করে জানান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কুমিল্লা নোয়াখালী কোন জনপদে ছিল? আরেকটি প্রশ্ন রেখেছি, কুমিল্লা নোয়াখালী কোন জনপদে ছিল, এটাও কিন্তু কমেন্ট আসতে শুরু করেছে। সমতট, ভেরি গুড। আমাদের কুমিল্লা নোয়াখালী ছিল সমতট। ওকে, ডান। আর কমেন্ট করতে হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা চলে যাব বাঙালি জাতির উৎপত্তিতে। বাঙালি জাতির উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাঙালি জাতির উৎপত্তিকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটি ভাগ হচ্ছে অনার্য, মানে যারা আর্য না তারা হলো অনার্য, বা আর্যদের পূর্বে যারা ছিল তারা হলো অনার্য। এবং আরেকটা ভাগ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর্য। আরেকটা ভাগ কি? আর্য। তাহলে মনে রাখতে হবে বাঙালি জাতির উৎপত্তিকে ভাগ করা হয়েছে দুটো ভাগে। একটা ভাগ হচ্ছে অনার্য আর একটা ভাগ আর্য। সিম্পলি যদি বলি, অনার্যদের চাইতে অনেক বেশি মডারেট ছিল আর্যরা। ফলে আর্যদেরকে দিয়েই মনে রাখা হয়েছে যে আর্যদের আগে যারা এই অঞ্চলে ছিল তারা অনার্য, আর অনার্যদের পরে এসেছে মূলত আর্য। তাহলে অনার্যদের নামটাও কিন্তু এদের থেকে রাখা হয়েছে। আমরা দেখেন না উন্নতদের সাথে আমি বলতে চেষ্টা করি যে প্রধানমন্ত্রী আমার আত্মীয়, অমক মন্ত্রী আমার মামা হয়, এভাবে বলি না, তেমনি আর্যরা শ্রেষ্ঠ। তাই আর্যদের সাথেই মিলিয়ে এদেরকে বলা হচ্ছে এরা অনার্য, অর্থাৎ আর্যদের আগে যারা ছিল তারা অনার্য। তাহলে বাঙালি জাতির উৎপত্তিকে ভাগ করা হয়েছে কয় ভাগে? আমরা বলতে চেয়েছি বাঙালি জাতির উৎপত্তিকে ভাগ করা হয়েছে দুভাগে। ঠিক আছে। আচ্ছা, এখন একটি বিষয় আমরা মাথায় রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে প্রাচীন তাহলে অনার্য এরা। তো অনার্যদের মধ্যে সবচেয়ে প্রথম যারা এই অঞ্চলে থাকতো তারা ছিল নেগ্রিটো। নেগ্রিটো কি বাবা, কালা কালা লম্বা লম্বা মানুষ। আজকে যারা যে ওয়েস্ট ইন্ডিজের মানুষ আমরা দেখি না, ওরকম কালা কালা লম্বা লম্বা মানুষ তারা কোথায় থাকতো? তারা থাকতো মূলত আমাদের এই অঞ্চলে। এই মা, তাহলে নেগ্রিটোরা লম্বা লম্বা কালা কালা মানুষরা থাকতো এদিকে। আজকে নেগ্রিটোরা কেমন যদি আপনারা দেখতে চান তাহলে সাঁওতালদের দেখতে পারেন। সাঁওতালরা মূলত নেগ্রিটোদের বংশধর। তাহলে এই অঞ্চলে সবচেয়ে আদিতে কারা থাকতো? নেগ্রিটোরা থাকতো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা সময় আসে এই অঞ্চলে, আমরা মনে রাখবো যে আমাদের যেটাকে বলা হয়ে থাকে যে বাঙালি জাতির প্রধান অংশ যেটা অস্ট্রিক, একটা সময় এই অঞ্চলে অস্ট্রিকেরা চলে আসে। কারা চলে আসে? অস্ট্রিকেরা চলে আসে। হ্যাঁ, বাহির থেকে এই অঞ্চলে অস্ট্রিকেরা আসে এবং এই অস্ট্রিকেরা এসে নেগ্রিটোদেরকে উৎখাত করে এই অঞ্চল থেকে। অস্ট্রিকেরা এসে নেগ্রিটোদেরকে কি করে? উৎখাত করে।
বাবারে বাবা, বাইচে গেছি। যদি অস্ট্রিকরা এসে উৎখাত না করতে পারতো নেগ্রিটোদেরকে, তাহলে আজকে আমাদের সবার চেহারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো হতো, ক্রিস গেলদের মতো হতো। আল্লাহ বাঁচাইছে যে অস্ট্রিকরা আসলো, এসে উৎখাত করে দিল কাদের? নেগ্রিটোদের। তো অস্ট্রিকদের সমসাময়িক সময়ে আর একটা জাতি আসে, দ্রাবিড় জাতি। কোন জাতি? দ্রাবিড় জাতি। এই অস্ট্রিক এবং দ্রাবিড় দুটো মোটামুটি উন্নত ছিল। আর আপনারা জানেন উন্নততে কি হয়? সম্পর্ক হয়। ফলে এই অস্ট্রিক আর দ্রাবিড় তারা মিলেমিশে যায়। ওকে, তাহলে সবচেয়ে আদিতে থাকতো এই অঞ্চলে নেগ্রিটোরা। আর সেই নেগ্রিটোদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই নেগ্রিটোদেরকে উৎখাত করে কারা? অস্ট্রিকেরা। ধন্যবাদ জানান অস্ট্রিকদের, না হলে কিন্তু আমাদের চেহারা, আমি আবারও বলি, ক্রিস গেলের মতো কিন্তু হতো। ধন্যবাদ অস্ট্রিককে। এবং অস্ট্রিকদের সমসাময়িক সময় আবার দ্রাবিড় এসেছে। এরা মিলেমিশে উন্নত তো এরা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্টে মঙ্গোলীয় অঞ্চল থেকে অঞ্চলে এসেছিল ভোটচেনিওরা। ভোটচেনিওরা মনে রাখতে হবে, এই যে ভোটচেনিওরা এসেছিল, আজকে ভোটচেনিওদের খুব অল্প এসেছিল। আজকে চাকমা সম্প্রদায় যারা আছে, আদিবাসীদের মধ্যে কিছু আছে, এই ভোটচেনীয় সম্প্রদায়ভুক্ত খুব অল্প। তাহলে অনার্যদের মধ্যে 4টা ক্লাসিফিকেশন দেখলেন। এই অঞ্চলের সবচেয়ে আদিম নেগ্রিটোদেরকে এসে উৎখাত করেছে অস্ট্রিকেরা। অস্ট্রিকদের সমসাময়িক সময় দ্রাবিড়রা এসেছে, যারা অস্ট্রিকের সাথে মিলেমিশে গিয়েছে। লাস্টে এসেছে কিছু ভোটচেনীয়। এবং আমরা এভাবে অনার্য জাতিগোষ্ঠী দেখছিলাম। এখন থেকে 2200 বছর আগে বর্তমান পারস্য অঞ্চল বা পারস্য এবং মধ্য এশিয়ার যে অঞ্চল, এই অঞ্চল থেকে এই আর্য জাতি এদিকে আসে। ঠিক আছে, আজ থেকে 2200 বছর পূর্বে পারস্য বা আজকের মধ্য এশিয়া অঞ্চল থেকে আর্য জাতি এই অঞ্চলে আসে। আর্যরা মূলত ছিল সনাতন ধর্মাবলম্বী এবং মনে রাখতে হবে তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ। আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? বেদ। বেদ সাধারণত 4 প্রকার হয়ে থাকে। কত প্রকার হয়ে থাকে? বেদ সাধারণত 4 প্রকার হয়ে থাকে। তো হলো কি, এই যে আর্যরা এলো, আর্যরা খুবই সুন্দর। আপনাদের মধ্যে যারা খুবই সুন্দর, ফর্সা, হ্যাঁ অত্যন্ত চমৎকার, তারা নিজেদেরকে আর্য বলে দাবি করতে পারেন। আপনারা পারস্য, আজকের ইরান, এই অঞ্চল থেকে এসেছেন। আর আপনারা তো জানেন ইরানি মানুষগুলো তো এখনো অত্যন্ত সুন্দর। যারা সুন্দর তারা আর্য বলে নিজেকে দাবি করতে পারেন। এই যে আর্যরা এলো, এই আর্যরা এসে মিলিত হলো কাদের সাথে? অনার্যদের সাথে। সো এই আর্য অনার্য মিলে গড়ে উঠলো বাঙালি জাতি। এই আর্য অনার্য মিলে গড়ে উঠলো কোন জাতি? বাঙালি জাতি। এজন্য বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। কারণ দেখেন কতগুলো জাতির মিশ্রণে বাঙালি জাতি। আপনারা ক্লাসরুমে বসে দেখবেন কারো সাথে কারো চেহারার মিল নাই। কেউ দেখবেন হেভি লম্বা, কেউ বাইটিয়া, কেউ দেখবেন মোটা, কেউ দেখবেন পাতলা, কেউ দেখবেন ফর্সা, কেউ দেখবেন কালো। কিন্তু বিদেশে সবাই প্রায় একই রকম। কিন্তু বাংলাদেশে কেন এরকম? কারণ আমরা বাঙালিরা সংকর জাতি। বিভিন্ন জাতির মিশ্রণে আমরা কি হয়েছি? আমরা তৈরি হয়েছি। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে আর্যরা হিন্দু ছিল। রাজীব হোসেন, আর্যরা হিন্দু ছিল, তাদের ধর্মগ্রন্থ বেদ। ঠিক আছে, যেমন একটা গল্প বলি, আমার কপালটা বড়, যদিও আমার চুল পরে হয়তো বা কপাল বড় হয়েছে, কিন্তু আমি নিজেকে দাবি করি আমি দ্রাবিড়। কারণ দ্রাবিড় জাতির কপাল কি ছিল? আমরা বিশ্ব সভ্যতা পড়তে গেলে দেখি দ্রাবিড় জাতির কপাল বড়। তো আমি নিজেকে দ্রাবিড় বলে দাবি করি। যারা খুব সুন্দর তারা আর্য বলে নিজেকে কি করে? দাবি করে। যাদের একটু নাক টাক বোসা টোসা, তারা ভোটচেনীয় দাবি করতে পারেন। তবে মনে রাখতে হবে এত জাতি মিলে বাঙালি জাতি গড়ে উঠলেও বাঙালি জাতির প্রধান অংশ কিন্তু গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি থেকে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কিন্তু এই অস্ট্রিক জাতি থেকে। মাথায় থাকবে তো, বাঙালি জাতির প্রধান অংশ কোথা থেকে গড়ে উঠেছে? আমরা বলে বসি প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। হ্যাঁ, পরে যখন আরবীয়রা এদেশে এসেছে,
আরবীয়দের রক্ত কিন্তু আমাদের রক্তের সাথে মিলিত হয়েছে। তাহলে আর্য অনার্য এবং পরে মুসলিমদের রক্ত, এই সম্মিলিত রক্তের ফসল বাঙালি জাতি। তবে সবসময় মনে রাখবেন, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। এবং আমি সেলুট জানিয়ে বলেছি, ভাগ্যিস ওরা এসেছিল, ভাগ্যিস ওরা নেগ্রিটোদেরকে উৎখাত করেছিল, তা না হলে আমরা এক একজন এত কিউট হতাম বলার অপেক্ষায় রাখে না। তাহলে মাথায় রাখতে হবে, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতিগোষ্ঠী থেকে? অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আর্যরা প্রাচীনকালে কোথা থেকে এসেছিল, কোন অঞ্চল থেকে এসেছিল, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর্যরা প্রাচীনকালে কোন অঞ্চল থেকে এসেছিল? দয়া করে একটু কমেন্ট করুন আপনারা আমাকে। আমি প্রশ্ন রেখেছি, আর্যরা কোন অঞ্চল থেকে এসেছিল? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। ইরান থেকে কমেন্ট আসছে। আমরা আরেকটা টপিক শেষ করে ফেলেছি, বাঙালি জাতির উৎপত্তি। প্রশ্ন করেছিলাম আর্যরা কোথা থেকে, কেউ বা লিখছে ইরান, এখানে ইরাক লিখেছেন একজন জাকারিয়া। ওরে বাবা, ইরাক না, ইরাক না রে ময়না, ইরাক না। প্রশ্ন রেখেছি আর্যরা কোথা থেকে, ইরান লিখলেও আমি খুশি হব, কেউ পারস্য লিখলেও আমি কি হব? খুশি হব। এবং তোমরা আমাকে দয়া করে কমেন্ট করে জানাও যে আর্যরা কোন অঞ্চল থেকে এসেছিল, পারস্য থেকে, বা কেউ বা লিখেছে ইরান থেকে। কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। তাহলে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, আমরা দেখতে পেয়েছি কোথা থেকে? আমরা বলেছি প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। ওকে, আচ্ছা। আর আমাদের যে আদিবাসীগুলো রয়েছে তারা মূলত মঙ্গলয়েড। যদি কখনো আসে যে নৃতাত্ত্বিক ভাবে আমাদের আদিবাসীগুলো কি? মঙ্গলয়েড। হ্যাঁ, নৃতাত্ত্বিক ভাবে আমাদের আদিবাসী মঙ্গলয়েড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রাচীনকালে তো অসংখ্য জনপদ ছিল। একটা জনপদ ছিল গৌড় জনপদ। সবচেয়ে পশ্চিমে কি ছিল? গৌড় জনপদ। এবং আমি একটু আগেও কিন্তু বলেছি যে আমাদের চাপাই, নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ। তোমরা দেখতে পেয়েছো, চাপাই, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই চারটা অঞ্চল মিলে প্রাচীনকালে ছিল গৌড় জনপদ। তো এই সমস্ত জনপদে যে রাজারা থাকতেন, এরা কখনো স্বাধীন রাজা ছিলেন না, এনারা ছিলেন মূলত সামন্ত রাজা। এই সমস্ত জনপদে যে রাজারা থাকতেন তারা ছিলেন মূলত সামন্ত রাজা। আর এই সামন্ত রাজাদের নিয়ন্ত্রণ করা হতো উত্তর ভারত থেকে। কোন ভারত থেকে? উত্তর ভারত থেকে। এই উত্তর ভারতে ছিল মূলত কেন্দ্রীয় শাসন। কি শাসন? উত্তর ভারতে ছিল মূলত কেন্দ্রীয় শাসন। আর এই কেন্দ্রীয় শাসকদের অধীনে এই জনপদে যে রাজারা থাকতেন তারা স্বাধীন না, তারা সামন্ত রাজা। তারা কি রাজা? তারা সামন্ত রাজা। তো এই গৌড় জনপদের সামন্ত রাজা ছিলেন শশাঙ্ক। কে ছিলেন? এই গৌড় জনপদের সামন্ত রাজা ছিলেন শশাঙ্ক। হ্যাঁ, তার মানে উত্তর ভারতের অধীনে শশাঙ্ক এই গৌড় জনপদে একজন সামন্ত রাজা, স্বাধীন রাজা না, তিনি কেন্দ্রীয় শাসনের অধীনে ছিলেন, তিনি সামন্ত রাজা। তো এই শশাঙ্ক তিনি কি করেন? তিনি 606 খ্রিস্টাব্দে হুট করে উত্তর ভারত থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তিনি এই গৌড় অঞ্চলকে কি করেন? উত্তর ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলেন, স্বাধীন করে ফেলেন। তাহলে এই গৌড় অঞ্চল যেহেতু বাংলার মধ্যে, সো বাংলা একটি অঞ্চল, গৌড় অঞ্চল, উত্তর ভারতের কাছ থেকে প্রথম স্বাধীন হয়েছে 606 খ্রিস্টাব্দে। মনে থাকবে, বাংলা প্রথম স্বাধীন হলো কারণ 606 আগে বাংলার কোনো স্বাধীন ইতিহাস ছিল না। এ বাংলা নিয়ন্ত্রণ হতো উত্তর ভারত থেকে। এই অঞ্চলের রাজারা ছিলেন সামন্ত রাজা। সেই উত্তর ভারত থেকে বাংলার গৌড় জনপদকে প্রথম স্বাধীন করলেন কে? প্রথম স্বাধীন করলেন শশাঙ্ক। সো বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক, প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ নরপতি শশাঙ্ক।
ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন নরপতি, যে অ্যাঙ্গেলেই বলি না কেন, শশাঙ্ক। তো যারা লাইভে যুক্ত আছেন, তারা দয়া করে একটু কমেন্ট করে বসুন না আমাকে, যে শশাঙ্ক গৌড় অঞ্চলকে স্বাধীন করলেন কত সালে, তার মানে বাংলা প্রথম কত সালে স্বাধীন হলো, একটু কমেন্ট করে আমাকে জানাবেন না? যারা লাইভে যুক্ত আছেন, হ্যাঁ, একটু দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কত সালে বাংলা প্রথম স্বাধীন হয়েছে। কমেন্ট আসছে গুলির মতো, কিন্তু কমেন্ট আসছে যে বাংলা প্রথম স্বাধীন হয়েছে আমরা দেখতে পাচ্ছি 606 খ্রিস্টাব্দে। ভেরি গুড। এবং বাংলা প্রথম স্বাধীন হয়েছে শশাঙ্কের হাত ধরে। ধন্যবাদ, কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাংলা প্রথম স্বাধীন হয়েছে কার হাত ধরে? শশাঙ্কের হাত ধরে, 606 খ্রিস্টাব্দে। খুবই ভালো কথা, কমেন্ট এসেছে আমার কাছে। তো বন্ধুরা দেখেন, যখন উত্তর ভারত থেকে শশাঙ্ক বাংলাকে স্বাধীন করলেন, তখন উত্তর ভারতের কেন্দ্রীয় শাসন কি এটা মেনে নেবে? এটা তো মেনে নেবে না। আজকে যদি আমি বলি যে বাংলাদেশের মধ্যে আমি একটা অঞ্চলে দাঁড়িয়ে আছি, এই অঞ্চলটার স্বাধীনতার ঘোষণা আমি করলাম, 10 মিনিট লাগবে না, হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এসে আমার হাড়হুড্ডি কিন্তু গুড়াই দেবে। ব্যাপারটা তাই কিনা? তো ওইরকমই শশাঙ্ক যে উত্তর ভারতের কাছ থেকে নিজেকে স্বাধীন করেছে, উত্তর ভারতের রাজারা কি, মানে কেন্দ্রীয় রাজারা কি কোনো অ্যাকশন নেবে না? অবশ্যই নেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় রাখতে হবে যে এই যে শশাঙ্ক 606 নিজেকে স্বাধীন ঘোষণা করলেন, তো এই সময় আমরা দেখতে পেয়েছি শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন উত্তর ভারতের একজন রাজা, তিনি হচ্ছেন হর্ষবর্ধন। তিনি কি? হর্ষবর্ধন। দেখেন, যেহেতু আমার এই ক্লাস অত ডিটেলস বলতে হয় না, আমি একটা ছোট্ট রেফারেন্স আপনাকে টেনে দেই। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ভ্রমণ করতে পারেন, বন্ধন জিকে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। প্রাচীন বাংলার ইতিহাসে একটা ক্লাস আছে, হ্যাঁ, ওখানে এই বিষয়টা অত্যন্ত ভেঙে আলোচনা করা আছে, যেটা ক্লিয়ারলি রিটেন সব জায়গায় আপনার কাজে দেবে। অবশ্যই বন্ধন জিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং অসংখ্য ভিডিও ওখানে আছে, প্রাচীন বাংলার ইতিহাস ক্লাসটা ওখানে একটু দেখতে পারেন। তো যাই হোক, শশাঙ্ক যখন স্বাধীন, তখন উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন। উনি ভীষণ ক্ষিপ্ত হয়েছিলেন শশাঙ্কের উপরে, এবং ক্ষিপ্ত হয়ে হর্ষবর্ধন বলেছিলেন তিনি পৃথিবীকে গৌড় শূন্য করে দিবেন, অর্থাৎ পৃথিবীতে গৌড় বলে কোনো অঞ্চল থাকবে না। এত ক্ষেপেছিল এই হর্ষবর্ধন। কার উপরে ক্ষেপেছিল? শশাঙ্কের উপরে ক্ষেপেছিল। কারণ ক্ষেপার অনেক কারণ আছে, কারণ শশাঙ্কের কারণে উত্তর ভারতের রাজা হর্ষবর্ধনের অনেক ক্ষতি হয়েছিল, পরিবারের অনেককে হারিয়েছিলেন তিনি। ঠিক আছে, তো পৃথিবীকে গৌড় শূন্য করতে চেয়েছিলেন হর্ষবর্ধন, বা আমরা বলতেই পারি যে শশাঙ্কের উত্তর ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মহারাজ হর্ষবর্ধন। আরেকটি তথ্য মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে আমাদের শশাঙ্ক দাদা তিনি 606 থেকে প্রায় 637 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি ছিলেন। 606 থেকে প্রায় 637 খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক দাদা এই গৌড় রাজ্যের কি ছিলেন? অধিপতি ছিলেন, এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মহারাজ হর্ষবর্ধন। মাথায় রাখবেন, এই হর্ষবর্ধনের রাজসভায়, হ্যাঁ, হর্ষবর্ধনের রাজসভায় এক চীনা পরিব্রাজক এসেছিলেন, হিউয়েন সাং। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজসভায়। ফলে হিউয়েন সাং এর বিবরণ থেকে আমরা শশাঙ্ক সম্পর্কে কি করতে পেরেছি? জানতে পেরেছি। এছাড়া হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন বাণভট্ট, যে বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিলেন। যে বাণভট্ট কি করেছিলেন? হর্ষচরিত্র রচনা করেছিলেন। তাহলে হিউয়েন সাং কার রাজসভায় এসেছিল? হর্ষবর্ধনের রাজসভায় এসেছিল। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। আর আপনারা তো বুঝতে পেরেছেন, হর্ষবর্ধন হচ্ছেন উত্তর ভারতের কেন্দ্রীয় রাজা, হ্যাঁ,
এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী মানে শশাঙ্ক, যাকে সারা জীবন যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল হর্ষবর্ধনের সাথে। তো যাই হোক, শশাঙ্ক কিন্তু 606 থেকে 637 পর্যন্ত স্বাধীন গৌড় রাজ্যের রাজা ছিলেন। শশাঙ্কের রাজধানী, আমার কানটা খুব সুন্দর না? সুন্দর তো আমার কানটা, বড় কান, কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানীর নামটা হচ্ছে কর্ণ সুবর্ণ। আজকে মুর্শিদাবাদ আছে না, আজকের এই মুর্শিদাবাদের মধ্যে ছিল কর্ণ সুবর্ণ, শশাঙ্কের রাজধানী। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। শশাঙ্ক কবে স্বাধীন করেছে? 606-এ। শশাঙ্কের উত্তর ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হর্ষবর্ধন। পৃথিবীকে গৌড় শূন্য করতে চেয়েছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজসভায় চীন দেশীয় কোন পরিব্রাজক এসেছিলেন? হিউয়েন-সাং। সেই হিউয়েন-সাং এর বর্ণনা থেকে আমরা শশাঙ্ক সম্পর্কে জানতে পারি। আমরা আবার হর্ষবর্ধনের সভাকবি আমরা দেখেছি বাণভট্ট, সেই বাণভট্টের লেখনী থেকেও কিন্তু শশাঙ্ক সম্পর্কে জানতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যুক্ত আছেন তারা বুঝেছেন শশাঙ্কের রাজধানী কিন্তু কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে সুন্দর একটা কথা লিখেছে জাহানারা খাতুন, লিখেছে রাজশাহীকে আমি স্বাধীন ঘোষণা করলাম, যদি পুলিশ সেনা আসে তাইলে আমি বলবো তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। ও মাই গড। আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাস্ট একটা, হ্যাঁ, আচ্ছা, এখানে রুবি লিখেছেন, হ্যাঁ, যে স্যারের বিমান আর সংবাদ সংস্থার ক্লাস দেখে আমার আম্মা বলে এত সুন্দর করে বুঝিয়ে বললে যে কেউ পড়া মনে রাখতে পারবে। সালাম জানাই আন্টিকে, দোয়া করবেন আমার জন্য যেন আমি সবার পাশে থাকতে পারি। হ্যাঁ রুবি, আন্টিকে আমার সালাম দেবেন। ওকে ফাইন। অরিন লিখেছে আমার কি ভালো লাগছে ক্লাস, আমার সাবজেক্ট রিলেটেড। বাবারে, ভালো লাগবে, পরীক্ষার আগ পর্যন্ত আমি আছি। হ্যাঁ, আমি ক্লাস নিব, আছি, এবং আমি আমার সর্বোচ্চটা কি করে যাব, চেষ্টা করে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন, আমি শশাঙ্ক থেকে বেরিয়ে যাব। রাজধানী দেখেছি কর্ণ সুবর্ণ। 606 থেকে 637 পর্যন্ত তিনি গৌড় রাজ্যের রাজা ছিলেন, স্বাধীন গৌড় রাজ্যের রাজা ছিলেন। আমরা তার কিন্তু সভাকবি হর্ষবর্ধনকে দেখেছি তার প্রধান প্রতিদ্বন্দ্বী। হর্ষবর্ধনের রাজসভায় চীন দেশীয় পরিব্রাজক হিউয়েন-সাং এসেছে, এটাও দেখেছি। কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি, শশাঙ্কের রাজধানী যে কর্ণ সুবর্ণ, সেই কর্ণ সুবর্ণ আজকে কোন জেলার মধ্যে পড়ে? একটু জেলাটার নাম কমেন্ট করুন তো। যারা লাইভে যুক্ত আছেন, এই কর্ণ সুবর্ণ কোন জেলার মধ্যে পড়েছে, বর্তমান কোন জেলার মধ্যে, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান যে এই কর্ণ সুবর্ণটা কোন জেলার মধ্যে পড়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে একটু দয়া করে কমেন্ট করে আপনারা জানান যে কর্ণ সুবর্ণ কোন জেলার মধ্যে পড়েছে। আমি অপেক্ষা করছি আপনাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা যে জায়গাতে লাইভে যুক্ত আছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাইভে প্রশ্ন রেখেছিলাম যে আমাদের কর্ণ সুবর্ণ কোথায়। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে বসেছেন অলরেডি, মুর্শিদাবাদে। ওকে ফাইন। তাহলে 606 থেকে প্রায় 637 পর্যন্ত স্বাধীন গৌড় রাজ্যের রাজা ছিলেন শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা, বাংলার সবচেয়ে প্রাচীনতম গুরুত্বপূর্ণ নরপতি কিন্তু আমি কাকে বলেছি? শশাঙ্ককে বলেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জায়গাতে চলে যেতে চাই সেটা হলো শশাঙ্ক আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে নাজনীন নাহার লিখেছে স্যার আপনার পেইড ব্যাচে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, আমার 46 প্রিলি চলমান ব্যাচ আছে। হ্যাঁ, যে ব্যাচের ক্লাস লাইফ টাইম সেভ থাকবে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, নৈতিকতা ও সুশাসন, ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনা, 70 নম্বরের প্রিলিমিনারির প্রস্তুতি ব্যাচ আমার আছে। প্রায় 150+ ক্লাস যেখানে হয়, লাইফ টাইম ক্লাসগুলো রেকর্ডেড থাকবে।
এবং এখন একটা অফারও আছে, এ মাসের 31 তারিখ পর্যন্ত 1020 টাকাতে এই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং 46 এ ভর্তি হলে আপনি 47 ব্যাচে এনরোল করতে, যতদিন আপনার চাকরি না হয় প্রতিটা ব্যাচে আপনি ফ্রিতে এনরোল করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনারা হতে পারেন আর কি। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জায়গাতে চলে যেতে চাই, হ্যাঁ, যে জায়গাতে আমরা এখন চলে যেতে চাই সেটা হলো মাৎস্য ন্যায়। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় শুরু হয় মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায় অর্থাৎ বড় মাছের রাজত্ব, বা এটাকে কিন্তু অরাজক অবস্থাও বলা যেতে পারে। অরাজক অবস্থা বা মাৎস্য ন্যায় বা আইন শৃঙ্খলার অবনতি। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলার যে স্বাধীন অঞ্চল গৌড়, এখানে অনেক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। জোর যার মুলুক তার, আমি আজকে রাজা হলাম, কালকে আপনি আমাকে মেরে দিলেন, কালকে আপনি রাজা হলেন, পরশুদিন আরেকজন আপনাকে মেরে দিল। এক ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, যেটাকে পাল তাম্রশাসনে মাৎস্য ন্যায় বলা হয়েছে। মাৎস্য ন্যায় মিন্স বড় মাছের রাজত্ব, যেখানে বোয়াল মাছ ছোট ছোট পুঁটি মাছকে গিলে গিলে খায়। বোয়াল মাছ ছোট ছোট পুঁটি মাছ কি করে খায়? গিলে গিলে খায়। হ্যাঁ, সেটা মাৎস্য ন্যায়, অরাজক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি। তো দেখেন, শশাঙ্কর মৃত্যু যদি ধরি 637-এ হয়েছে, তো মৃত্যুর পর থেকেই তো অরাজক অবস্থা বিরাজ করেছে, এবং বলা হয়ে থাকে এটা বিরাজ করেছে নাকি প্রায় 100 বছর। এটা বিরাজ করেছে নাকি প্রায় 100 বছর। তো হয়েছে কি, 637 মানে কিন্তু সপ্তম শতক। যেমন এটা 2000-এর কোঠা, বাট আমরা একবিংশ শতক বলি, 100 বছর এগিয়ে শতক বলি। তো 600-র কোঠা ছিল সপ্তম শতক। আর কথার কথা এটা যদি 100 বছরও চলে, 637 থেকে কথার কথা 737-ও যদি এটা চলে, 700-র কোঠা মানে অষ্টম শতক। তো পরীক্ষাতে যদি আসে অরাজক অবস্থা কোন শতকে বিরাজমান ছিল, সপ্তম থেকে অষ্টম শতকে অরাজক অবস্থা কি ছিল? বিরাজমান ছিল। এবং যেটাকে বলা হয় মাৎস্য ন্যায়, যেটাকে বলা হয় অরাজক অবস্থা, প্রায় 100 বছর চলেছে, সপ্তম থেকে অষ্টম শতকে চলেছে এই অরাজক অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি অবস্থা শশাঙ্কের মৃত্যুর পরে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, বা একটি বিষয় এখন আমাদেরকে জানতে হবে, যে এই যে অরাজক অবস্থা বিরাজ করলো প্রায় 100 বছর শশাঙ্কের মৃত্যুর পরে, এই অরাজক অবস্থার অবসান কিভাবে হলো। তো একটা গল্প আছে, একটা গল্প বলি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই অরাজক অবস্থার অবসানটা হলো কিভাবে। এটা লামা তারনাথ তিনি একটা গল্প করেছেন। হ্যাঁ, একজন সাহিত্যিক লামা তারনাথ, তিনি বলছেন এক আগন্তুক অজ্ঞাতনামা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে যেতে তিনি হুট করে একটা বাড়ির সামনে থমকে দাঁড়ালেন, কারণ বাড়ির মধ্যে প্রচন্ড কান্নাকাটি হচ্ছে। তো সেই আগন্তুক থেমে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, করে সবাইকে বললেন, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে তোমাদের? বাড়ির লোকজন যেটা বলল, যে আমাদের অঞ্চল থেকে প্রতিদিন একটি করে ছেলেকে রাজা নির্বাচন করা হয়। এই রাজা যখন রাতের বেলা রাজপ্রাসাদে থাকেন, ওই রাজপ্রাসাদে এক নাগ রাক্ষসী আছে, রাজাকে খেয়ে ফেলে। ফলে আজকে আমার ছেলেকে রাজা বানানো হয়েছে, ফলে আজকে আমার ছেলের শেষ দিন, আমার ছেলেকে নাগ রাক্ষসী আজকে ভক্ষণ করবে। তখন আগন্তুক বলে, ঠিক আছে, তোমার ছেলের পরিবর্তে আমি আজকে রাজা হব। তো বাড়ির লোকজন একটু স্বস্তি পাইল, যাক আমার ছাওয়ালটা তো বাইসে গেল আজকে। তো এই আগন্তুক ব্যক্তি, অজ্ঞাতনামা ব্যক্তি, সে রাতের বেলা রাজপ্রাসাদে অবস্থান যখন করছিলেন, তখনই খেলা শুরু হলো। কিরকম খেলা? নাগ রাক্ষসী আসলো, এই রাজাকে ভক্ষণ করবে। তো ইতিহাস বই বলে যে এই আগন্তুক ব্যক্তি তিনি ছিলেন চুন্ডা দেবীর ভক্ত। তো চুন্ডা দেবী আসলে কালী দেবীর ভক্ত। যখন তাকে খেতে আসলো নাগ রাক্ষসী, তো এই আগন্তুক রাজার হাতে একটা মন্ত্রপুত লাঠি ছিল। সেই লাঠি দিয়ে আগন্তুক রাজা, আমরা দেখেছি নাগ রাক্ষসীকে, চাপায়ের মানুষ কথায় কথায় একটা কথা বলে, ভক্কাম করে নাগ রাক্ষসী দিল এক বাড়ি খায়, নাগ রাক্ষসী পড়ে গেল, মরে গেল।
পরের দিন সকালে সবাই হতভম্ব, ওই আগন্তুক রাজা বেঁচে আছে, নাগ রাক্ষসী মরে গেছে। এভাবে পরপর 7 দিন ওই আগন্তুক ব্যক্তিকে রাজা বানিয়ে রাখা হয়। কেউ তাকে মারতে পারে না, কেউ তাকে মারতে পারে না। আর এই আগন্তুক ব্যক্তি নাকি এই অরাজক অবস্থার কি ঘটায়? হ্যাঁ, এই অরাজক অবস্থার কি ঘটায়? অবসান ঘটায়। তো এটা তো একটা গল্প, রূপক গল্প। তো ঐতিহাসিকরা বলেছেন যে কথাটা, সেটা হচ্ছে যে গোপাল পাল, গোপাল পাল তিনি নাকি সেই আগন্তুক ব্যক্তি, মানে সেই আগন্তুক অজ্ঞাতনামা রাজা হচ্ছেন গোপাল পাল, যিনি এই অরাজক অবস্থার অবসান ঘটিয়েছে। তো ঐতিহাসিকরা বলেছেন গোপালের পিতা ছিলেন ব্যাপট। ব্যাপট ব্যাপট ছিলেন ব্যাপক যুদ্ধে পারদর্শী। ব্যাপট ব্যাপক যুদ্ধে পারদর্শী। ধারণা করা হয় গোপালের বাবা যেহেতু ব্যাপক যুদ্ধে পারদর্শী, বাবার মতো পুত্র গোপালও যুদ্ধে পারদর্শী ছিলেন। তিনি সকল বিদ্রোহী রাজাদের দমন করে বাংলায় অরাজক অবস্থার অবসান ঘটিয়েছেন। তাহলে এই যে অরাজক অবস্থা, এই যে মাৎস্যন্যায়, এই মাৎস্যন্যায় অবস্থার অবসান ঘটিয়েছেন লামা তারনাথের গল্প মোতাবেক সেই আগন্তুক ব্যক্তি হচ্ছেন গোপাল পাল। এবং তিনি শুধু অরাজক অবস্থার অবসান ঘটাননি, তিনি প্রতিষ্ঠা করলেন পাল বংশ, বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ, যে বংশ প্রায় 400 বছর কি করেছে, যে বংশ প্রায় 400 বছর রাজত্ব করেছে। বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ আমরা বলতে পারি পাল বংশ, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল পাল, যিনি অরাজক অবস্থার অবসান ঘটিয়েছেন, মাৎস্যন্যায় অবস্থার অবসান ঘটিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন পাল বংশ, যারা বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি দিন কি করেছে, রাজত্ব করেছে। এবং এই 400 বছরে প্রায় 17 পুরুষ ধরে তারা কি করেছে, এই 400 বছরে তারা প্রায় 17 পুরুষ ধরে কি করেছে, রাজত্ব করেছে। প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল, আর শেষ পুরুষ মদন পাল। আমাদের অনেক বইতে লেখা থাকে রামপাল, কিন্তু ওটা ভুল উত্তর থাকে, রামপাল না, শেষ পুরুষ মদন পাল। মনে রাখতে হবে শেষ পুরুষ ছিলেন মদন পাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় মনে রাখতে হবে আমাদের, যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শেষ পুরুষ 17তম পুরুষ মদন পাল। পালদের প্রতিষ্ঠাতা গোপাল, গোপালের পরে ক্ষমতায় আসবে তার পুত্র ধর্মপাল, যাকে বলা হয় পালদের শ্রেষ্ঠ। এই যে নওগাঁতে সোমপুর বিহার আছে না, সেই সোমপুর বিহারটা নির্মাণ করেছেন কিন্তু পাহাড়পুর বৌদ্ধ বিহার, যাকে ভালো নাম সোমপুর বিহার বলি, এটা নির্মাণ করেছেন ধর্মপাল। কারণ বৌদ্ধ রাজারাই শুধু বিহার নির্মাণ করেছেন, হিন্দু রাজা বা মুসলিম রাজারা কিন্তু কোনো বিহার কি করেননি, নির্মাণ করেননি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলায় আমরা পাল বংশে এন্ট্রি করলাম। আজকে আমরা এই পর্যন্তই থাকবো। পরবর্তী ক্লাসে আমরা পাল, সেন, বক্তিয়ার খলজি পর্যন্ত আমরা আলোচনা করব। আর আমার বন্ধন স্যারের জ্ঞানগৃহ প্রাইভেট সেন্টার পেজে আপনারা দেখেন, আমি গত কয়েকদিন আগে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। এখানে এই গ্রুপে সম্ভবত শেয়ার করা আছে বাংলার স্বাধীন সুলতানি, ওটা তো আর পড়ানোর দরকার নেই, ওটা তো ওখানে আছে। তো নেক্সট ক্লাসে এসে আমি আরো গুরুত্বপূর্ণ তথ্য দিব। হ্যাঁ, এবং আমরা প্রাচীন বাংলার ইতিহাস ক্লাস এখানে তো পড়লাম। তাছাড়া আরো যদি বিস্তারিত জানতে চান, আমি আমার ইউটিউব লিংক দিয়েছি বন্ধন জিকে, আজকে ইউটিউবে যে আরো ডিটেলস আপনি জানতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আপনাদের পাশে আছি, থাকবো এবং থেকে আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদেরকে সহায়তা করব। দোয়া করবেন আমার জন্য। আমি যেহেতু এই সপ্তাহতে একটা ক্লাস নেইনি, আমি রিয়াদের সাথে কথা বলে আমি আগামী কাল পরশুর মধ্যে আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে আমার সপ্তাহে 2টো ক্লাস, দুটোই যেন আপনাকে আমি দিতে পারি। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব দ্রুত। আমরা এই পাল বংশ থেকেই আমরা আবার পড়া শুরু করব। আজকে আমরা 8 নাম্বার ক্লাসের প্রথম খণ্ড আলোচনা করলাম, আর একটা খণ্ড নিব আপনাদের সাথে। ভালো থাকুন, খোদা হাফেজ।